তিতলি তার বাবা ও মায়ের সঙ্গে বাস করত। তিতলি পড়াশোনায় খুব ভালো ছিল, তাই তার বাবা মা দুজনে মিলে অনেক পরিশ্রম করে টাকা সঞ্চয় করে তিতলিকে একটা বড় প্রাইভেট স্কুলে ভর্তি করেছিল। সে নতুন স্কুলে ভর্তি হয়ে খুবই খুশি ছিল, কিন্তু সে প্রথম দিন স্কুলে যাওয়া মাত্রই তার সমস্ত আনন্দ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। কারণ সে দেখতে খুবই কালো হওয়ায় তাকে দেখে ক্লাসের বাকি বাচ্চারা খুব মজা করতে থাকে। এই এই সবাই জানিস, আমাদের স্কুলে একটা কালো দেখতে মেয়ে ভর্তি হয়েছে। খুব কালো দেখতে মেয়েটা, একদম কয়লার মতো। আয় আয় আমি দেখাচ্ছি। এই দেখ। এই তুই আমার ব্যাগের পাশে ব্যাগ রেখেছিস কেন? আমি এখানে বসবো তাই জন্য এই বেঞ্চে ব্যাগ রেখেছি। না, এই বেঞ্চে আমি আর আমার বন্ধুরা বসি, তুই এখানে বসবি না একদম। ওঠ এখান থেকে তুই। কিন্তু আমি তো আগে এসেছি, আর আমি তো আজকে নতুন এলাম, আমিও তোর বন্ধু হতে চাই। কি, তুই আমার বন্ধু হবি? কোনোদিনও না। তুই দেখতে কত কালো, তোকে তো আমার দেখতেই ইচ্ছা করছে না। আমি তোর পাশে বসা তো দূরের কথা, তোর সঙ্গে কথাও বলবো না। ব্যাগ সরা এখান থেকে, যা বলছি। দাঁড়া, আমি তোর ব্যাগটাই ছুঁড়ে ফেলে দিচ্ছি। না না, এমন করিস না, আমি উঠে যাচ্ছি। আমি কোথায় বসবো? কেউ আমাকে একটু বসতে দিবি রে তোরা? না, আমরা কেউ আমাদের পাশে বসতে দেব না। তোর পাশে আমরা কেন? কোনো মশা মাছিও বসবে না, তুই যা কালো। হ্যাঁ, ঠিক বলেছিস টিয়া। এই কালি, তুই একদম সেই লাস্ট বেঞ্চে গিয়ে বসে পড়। ওই বেঞ্চটা একদম ফাঁকা আছে, যা চলে যা। এছাড়া আর কোনো উপায় নেই, তোর পাশে তো কেউ বসতেই চাইছে না। এসব দেখে তিতলির মন খুব খারাপ হয়ে যায়। প্রথম দিন স্কুলে এসে তার সঙ্গে এসব হবে সে ভাবতেও পারেনি। সে কাঁদতে কাঁদতে তার ব্যাগ নিয়ে একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসে পড়ে। শুধুমাত্র সেদিনই নয়, প্রত্যেক দিন তার সঙ্গে এমনই হতো। কেউ তার সঙ্গে কথা বলতো না, সবার কাছে সে এক মজার পাত্র হয়ে উঠেছিল। তিতলি রোজ মন খারাপ করে বাড়ি ফিরে আসতো। সে তার বাবা মাকে এসব ব্যাপারে কিছুই বলতো না, কারণ সে জানতো যে তার বাবা মা তার জন্য অনেক কষ্ট করে টাকা জোগাড় করে ওই স্কুলে তাকে ভর্তি করেছে। তিতলি মা, তোর কি হয়েছে? তোর মন খারাপ কেন? নতুন স্কুল কেমন লাগছে তোর? কটা নতুন বন্ধু হলো? হ্যাঁ মা, নতুন স্কুল খুব ভালো লাগছে আমার, আর ক্লাসের সবাই খুব ভালো, সবাই আমার বন্ধু হয়ে গেছে। বাহ, খুব ভালো। এবার মন দিয়ে পড়াশোনা করবে, কেমন? ঠিক আছে মা, আমি বাইরে থেকে দৌড়ে আসছি, তুমি আমার টিফিন রেডি করে দাও, আমি এসে রেডি হয়ে স্কুলে যাব। তিতলি দৌড়াতে খুব ভালোবাসতো। সে প্রত্যেক দিন সকালে উঠে 30 মিনিট করে দৌড়াতো, এটা তার অভ্যাস ছিল। একদিন তাদের ক্লাসে সুনিপা ম্যাডাম এসে বলেন, সবাই শোনো বাচ্চারা, আমাদের স্কুলে একটা দৌড় প্রতিযোগিতা হবে। আমরা 30 জন ছাত্রীকে নিয়ে 7 দিনের একটা প্র্যাকটিস কোর্সের ব্যবস্থা করব। এই 30 জনের মধ্যে মাত্র 3 জনকে ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট করা হবে। এই 3 জনকে আমাদের স্কুল থেকে ডিস্ট্রিক্ট লেভেলে খেলার জন্য পাঠানো হবে। কারা কারা এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেবে আর কারা নেবে না, এই নিয়ে সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। সবাই শান্ত হও আর এক এক করে বলো কে কে নাম দিতে চাও। বলো বলো। রিঙ্কি, তোমার নাম আমি লিখে দিয়েছি, এবার বাকিরা বলো। ম্যাডাম ম্যাডাম, আমিও এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাই, আমার নামটাও লিখে নিন প্লিজ। ও তুমি তুমি আবার শুধু শুধু নাম দেবে কেন? তোমাকে দেখে তো মনে হয় না তুমি কোনো কাজের মেয়ে। দৌড়াতে পারো তুমি? হ্যাঁ ম্যাডাম, আমি দৌড়াতে খুব ভালোবাসি, আমি রোজ সকালে উঠে মাঠে দৌড়াতে চাই। আচ্ছা আচ্ছা, বসো, আমি তোমাকে গল্প শোনাতে বলিনি। আর কেউ আছো? হ্যাঁ বলো, তোমার নাম কি? আর কেউ? বলো বলো, তাড়াতাড়ি বলো। তিতলি দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছে দেখে রিঙ্কি তাকে নিয়ে আরো বেশি হাসাহাসি করতে থাকে। কয়েকদিনের মধ্যেই সুনিপা ম্যাডাম 30টা বাচ্চাকে নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দেয়। ম্যাডাম 30 জনের মধ্যে 3টে গ্রুপ করে দেয়। 3টে গ্রুপকে আলাদা আলাদা দৌড় প্রতিযোগিতা করতে বলে। তিতলি তাদের গ্রুপের সবচেয়ে দ্রুত দৌড়াতে পেরেছিল বলে সে তাদের মধ্যে ফার্স্ট হয়। রিঙ্কিও খুব ভালো দৌড়াতে পারত, তাই সেও তাদের গ্রুপে ফার্স্ট হয়েছিল। 3টে গ্রুপ থেকে টোটাল 9 জনকে সিলেক্ট করা হয়েছিল। আমি যেই 9 জনের নাম বললাম তারা এখানে থাকো, আর বাকিরা চলে যাও। এই 9 জনকে নিয়ে আমাদের প্র্যাকটিস চলবে, আর এই 9 জনের মধ্যেই 3 জনকে সিলেক্ট করা হবে যারা ডিস্ট্রিক্ট লেভেলে খেলার সুযোগ পাবে।
9 জনের মধ্যে তিতলিরও নাম আছে দেখে রিঙ্কির খুব রাগ হয়। এই রিঙ্কি, দেখলি তিতলি তো খুব ভালো দৌড়াতে পারে। ওকে দেখে তো মনেই হয় না যে ও এত ভালো দৌড়ায়। আমার তো মনে হচ্ছে ফাইনাল খেলায় তিতলিও সুযোগ পাবে। কোনোদিনও না, আমি তিতলিকে ফাইনালে যেতেই দেব না। আমিও দেখেছি ও ভালো দৌড়ায়, কিন্তু প্রত্যেক বছর আমি ফার্স্ট হই, আর এখনো হব। ওকে আমি ফাইনালে যেতেই দেব না। এই সবাই শোন, আমি যা বলছি ভালো করে শোন। রিঙ্কি এবং তার কয়েকটা বন্ধু মিলে প্ল্যান করে তিতলির রেসিং শু লুকিয়ে রাখে। তিতলি তার জুতা না পেয়ে খুব চিন্তায় পড়ে এবং সে এদিক ওদিক জুতা খুঁজতেই থাকে। সবাই দৌড়াও এবার, 10 বার এখান থেকে ওখানে ছুটবে। এই কি হলো তোমার? তুমি দৌড়াচ্ছ না কেন? কি এদিক ওদিক করছো? আমি কি বললাম শুনতে পাওনি? দৌড়াতে বললাম তো। ম্যাডাম দেখুন না, আমার জুতা হারিয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে খুঁজছি, কিন্তু পাচ্ছি না ম্যাডাম। এখানেই রেখেছিলাম আমি। তোমার জুতা হারিয়ে গেছে আর আমাকে দেখতে বলছো? আমাকে কি এখানে তোমার জুতা খোঁজার জন্য রাখা হয়েছে? তোমার জন্য আমি সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবো না। তুমি তো কালো, রোদে দাঁড়ালেও তোমার সমস্যা নেই, কিন্তু বাকি বাচ্চাদের বেশিক্ষণ রোদে রাখলে ওরা তো কালো হয়ে যাবে। ম্যাডাম, আমার জুতা না পেলে আমি কিভাবে দৌড়াবো? তোমাকে দৌড়াতে হবে না, তোমার ছুটি। যাও, এই কজনের মধ্যেই আমি 3 জনকে সিলেক্ট করে নেব। যাও এবার, যাও যাও। কিন্তু ম্যাডাম আমি... সুনিপা ম্যাডাম তিতলির কোনো কথা শোনে না, তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এই দেখে রিঙ্কি এবং তার বন্ধুরা খুব খুশি হয়। পরের দিন ক্লাসে রিঙ্কি তার বন্ধুদেরকে নিয়ে তিতলির জুতা লুকিয়ে রাখার ঘটনা শেয়ার করছিল। কালকে আমাদের এত হাসি পেয়েছে, কি বলবো তোদের। ওই তিতলি টানা কেটে গেছে। জুতাটা যদি না লুকিয়ে রাখতাম কি যে হতো। তিতলি ক্লাসের বাইরে থেকে সবটা শুনে ফেলে আর সে সুনিপা ম্যাডামের কাছে যায়। ম্যাডাম জানেন, আমার জুতা কালকে ওই রিঙ্কি আর ওর বন্ধুরা মিলে লুকিয়ে রেখেছিল। ওরা আমার সঙ্গে অন্যায় করেছে। তোমার তো সাহস কম নয়, তুমি আমার মেয়ের নামে আমার কাছে এসে নালিশ করছো। যাও এখান থেকে, তোমাকে আমি অনেক আগেই বাদ দিয়ে দিয়েছি, আর কিছু করা সম্ভব নয়। আর হ্যাঁ, আমার মেয়ের নামে মিথ্যে কথা বলার একদম চেষ্টা করবে না। রিঙ্কি সুনিপা ম্যাডামের নিজের মেয়ে ছিল, এটা তিতলি জানতো না। ম্যাডাম তাকে অনেক বকাবকি করে সেখান থেকে তাড়িয়ে দেয়। ডিস্ট্রিক্ট লেভেল খেলার জন্য রিঙ্কি, টিয়া এবং মধু নামে 3টি মেয়েকে সিলেক্ট করা হয়েছিল। সবাই খুব খুশি ছিল, কিন্তু তিতলির মন খুবই খারাপ ছিল। বেশ কয়েকদিন কেটে যায়। দেখতে দেখতে তাদের ফাইনাল লেভেলে দৌড় প্রতিযোগিতার দিন চলে আসে। 3 জন প্রতিযোগী সহ স্কুলের বাকি বাচ্চাদেরও সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। খেলা শুরু হওয়ার আগে বাচ্চারা মাঠে এমনি এমনি দৌড়াদৌড়ি করছিল। রিঙ্কিও দৌড়ানো প্র্যাকটিস করছিল। হঠাৎ করে দৌড়াতে গিয়ে রিঙ্কি খুব জোরে পড়ে যায়। আমার পা, আমার পা! মা তাড়াতাড়ি এসো, আমার পায়ে লেগেছে খুব জোরে। ওরে বাবা, আমার তো পা কেটে গেছে। রিঙ্কি, কি হয়েছে তোর? তুই পড়ে গেলি কিভাবে? ইস, তোর পা তো কেটে গেছে, কত রক্ত বের হচ্ছে। আয় মা, তুই আমার সঙ্গে আয়। ওঠ ওঠ ওঠ। সুনিপা রিঙ্কিকে সঙ্গে করে নিয়ে গিয়ে তার পা ড্রেসিং করে তার পায়ে ওষুধ লাগিয়ে দেয়। মা, আমার পা খুব ব্যথা করছে। আমি তো আর দৌড়াতে পারবো না মা, এবার কি হবে? তুই তো চোখে দেখতে পাস না, তোর জন্য আজকে আমাদের স্কুলের নাম বদনাম হবে। আজকে ফাইনাল খেলা আর তুই পড়ে গেলি, কি হবে এবার বলতো? সুনিপা, ওকে আর বকাবকি করে লাভ নেই। তুমি আমাদের বাচ্চাদের মধ্যে অন্য আরেকজনকে নিয়ে নাও যে ভালো দৌড়াতে পারে। এখন আর কোনো কিছু করার নেই আমাদের। ম্যাডাম, তিতলি খুব ভালো দৌড়াতে পারে, ও আমার চেয়েও ভালো দৌড়ায়। আপনি ওকে আমার জায়গায় নিয়ে নিন ম্যাডাম, দেখবেন ওই কম্পিটিশনটা নিশ্চয়ই জিতবে। তিতলি? কে তিতলি? এগিয়ে এসো। এখানে তিতলি কে আছো? এগিয়ে আসো। স্যার, আমি তিতলি, কিন্তু স্যার আমি দৌড়াতে পারবো না। কি হয়েছে বলো? তোমার রেসিং শু কই? আমার রেসিং শু নেই স্যার, হারিয়ে গেছে। আমি তো জুতা ছাড়া দৌড়াতে পারবো না। তিতলি, তুই আমার জুতাগুলো নে। এই নে, তুই আমার জুতা পরে দৌড়াবি। নে ধর, আমার জুতা তোর পায়ে হয়ে যাবে। দেখ, নে ধর না, তোকে আজকে জিততেই হবে। রিঙ্কি, গুড গার্ল। নাও তিতলি, তুমি রিঙ্কির জুতা পরে রেডি হয়ে নাও। আর বেশিক্ষণ সময় নেই, এসো আমার সঙ্গে এসো তুমি। এই রিঙ্কি, তুই এটা কি করলি? তুই তিতলির নাম বলতে গেলি কেন? তুই কি পাগল হয়ে গেছিস? তুই তো জানিস আমি তিতলিকে পছন্দ করি না, আর তুইও তো ওকে পছন্দ করিস না। তাহলে তুই ওকে জুতাগুলো দিলি কেন?
আমি যা করেছি ঠিক করেছি মা। আমি চাই আমাদের স্কুলে এই কম্পিটিশনে ফার্স্ট হোক। আর মা, আজকে আমার জায়গায় তিতলি থাকতো, কারণ ও আমার থেকে ভালো দৌড়াতে পারে। ও জুতা আমি লুকিয়ে না রাখলে তো। তুই বড্ড বকছিস দেখছি। আমি কিছুতেই ওই মেয়েকে জিততে দেব না। তাতে আমাদের স্কুলের নাম খারাপ হলেও আমার কিচ্ছু যায় আসে না। তুই শোন ভালো করে, আমি কি বলছি, যা বলছি তাই করবি। আমি ওকে হারতে দেখতে চাই। কিছুক্ষণের মধ্যেই দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সব বাচ্চারা খুব জোরে জোরে দৌড়াতে শুরু করে। তিতলি তাদের মধ্যে এগিয়ে ছিল। এই দেখে সুনিপা ম্যাডাম খুব অবাক হয়। এটা কি করে সম্ভব? তিতলি এত জোরে কিভাবে দৌড়াচ্ছে? এ তো দেখছি জিতে যাবে। এই রিঙ্কি, এদিকে আয়। তোকে কি বলেছিলাম? তুই তিতলির জুতার মধ্যে কাঁটাগুলো দিসনি, তাই তো? ও দৌড়াচ্ছে কিভাবে? না মা, আমি এটা করতে পারিনি। আমি চাই না আমাদের স্কুলের নাম খারাপ হোক। আমি তিতলির খারাপ চেয়েছিলাম বলে আজকে আমার পা কেটে গেছে, আর আমি খেলতে পারিনি। আমি আর ওর ক্ষতি করতে পারবো না, আর আমি তোমার কোনো কথাও শুনবো না। তুমি খুব খারাপ। ওদিকে তিতলি দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়। তিতলিকে পুরস্কৃত করা হয়। তিতলির কাছে রিঙ্কি ক্ষমা চায়। ক্লাসের সব বাচ্চারা সেদিন থেকে তাকে গুরুত্ব দিতে শুরু করেছিল। এখন সবাই তিতলির বন্ধু হতে চায়, সবাই তার সঙ্গে কথা বলতে চায়। তিতলি আরো অনেক বড় বড় কম্পিটিশনে দৌড়ানোর সুযোগ পায়। এভাবেই তিতলির দৌড়ানোর প্রতিভা তার জীবন পাল্টে দিয়েছিল। তার গায়ের কালো রং তার জীবনে আর কোনো রকম ভাবে প্রভাব ফেলতে পারেনি। মহুয়া ও পাপিয়া ছোটবেলা থেকে একে অপরের খুব ভালো বন্ধু ছিল। তাদের বন্ধুত্ব এতটাই নিবিড় ও পরিপূর্ণ ছিল যে দেখলে মনে হতো ঈশ্বর তাদের দুজনকে একে অপরের পরিপূরক করে পাঠিয়েছেন। একদিকে মহুয়া ছিল শান্ত মেজাজের বুঝদার মেয়ে, আর অপরদিকে পাপিয়া রাগী ও খিটখিটে মেজাজের ছিল। তার সামনে কেউ একটু মেজাজ দেখিয়ে কথা বললে সে সেটাও সহ্য করতে পারত না। ও হ্যালো, তুই কলেজে দেরি করে এসেছিস। তোকে তো অপেক্ষাই করতে হবে। সে তুই সিনিয়র হোস আর যাই হোস না কেন, দেখছিস না আমরাও এখানে দাঁড়িয়ে আছি। এই তুই কি রে? তুই আমাদেরই ক্লাসমেট হয়ে ওদেরকে সাপোর্ট করছিস? আর এটা তুই কেন করছিস আমার সেটা ভালোভাবেই জানা আছে। তোর চরিত্রই খারাপ। প্রতি বছর কলেজে নতুন মেয়েদের দেখলে তোর দরদ উতলে পড়ে, তাই তো? আরে তুই এগুলো কি বলছিস? আমাদের এখানে সেলফ রেসপেক্ট আছে। আমরা সিনিয়র, এরা আমাদের দাদা বলে সম্মান করে। তুই এদের সামনে আমাকে ইনসাল্ট করতে পারিস না। হ্যাঁ হ্যাঁ, চুপ কর। সামনে সামনে দাদা আর পিছনে পিছনে কাদা। তোকে আমার চিনতে বাকি নেই। সেদিন কলেজে অ্যাডমিশনের দিন ছিল, আর পাপিয়া কোনো একটা দরকারি কাউন্টারে গিয়েছিল। সে লাইন না দিয়ে জোর করে আগে নিজের কাজ মেটাতে চাইছিল। তাকে এটা করতে দেখে তাদেরই ক্লাসমেট বন্ধু চঞ্চল তাকে বাধা দিলে সে তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে। আসলে পাপিয়া এরকমই ছিল। তার বিরুদ্ধে কেউ কথা বললে সে কাউকে সহ্য করতে পারত না, শুধুমাত্র মহুয়াকে ছেড়ে। আর এটা প্রথম থেকেই তাদের বন্ধুরা সকলেই জানত। পাপিয়া আর চঞ্চলের সঙ্গে ঝগড়া হচ্ছে দেখে তাদের একটি বন্ধু মহুয়াকে সেখানে ডেকে আনে। মহুয়া এসে তাকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে যায় এবং পরে সে চঞ্চলের কাছেও ক্ষমা চায়। দেখো চঞ্চল, তুমি তো জানো পাপিয়া কেমন। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আসলে ও রেগে গেলে কাউকে ছেড়ে কথা বলে না, আর আমি জানি এখানেও তোমার হয়তো কোনো দোষ নেই। আরে না না, সেটা ব্যাপার নয়। আমি জানি তুমি খুব ভালো। ওকে তো আমিও বন্ধু ভাবি, কিন্তু মাঝে মাঝে যেন ওর মাথাটা খারাপ হয়ে যায়। তোমাকে তো অনেক ভালো বলতে হয় যে তুমি এতদিন ওর সঙ্গে ওকে মানিয়ে নিয়ে আছো। সত্যি ওর যা মেজাজ, ওর নিজের বোন হলেও হয়তো ওর সঙ্গে এরকম মিলেমিশে থাকতে পারতো না। একদিন না একদিন ঝগড়া তো হতোই। এভাবেই শুধু চঞ্চলই নয়, তাদেরকে যারা যারা চিনত তারা একই কথা বলতো। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন তাদের কলেজের রেজাল্ট আউটের দিন ছিল। সেদিন সকালবেলা, উফ, এই মেয়েটাকে নিয়ে কি যে করি। আজকে রেজাল্ট আউটের দিন, আর আজও বাবু পড়ে পড়ে ঘুমাচ্ছে। এতবার করে ফোন করছি, তুলছেই না। একে তো সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে পড়াশোনায় ফাঁকি মারে, আজকে রেজাল্টের দিনেও দেখো সেই একই জিনিস। 11টায় অনলাইনে রেজাল্ট আউট হবে। ভাবছি দুজন মিলে অনলাইনে একসঙ্গে রেজাল্ট দেখবো, তা নয়, আমাকে একাই দেখতে হবে। এসব ভাবতে ভাবতেই বেলা 11টা বেজে যায়। মহুয়া নিজের রোল নাম্বার দিয়েই অনলাইনে রেজাল্ট দেখে।
কিন্তু সে দেখে সে ফেল করেছে। তখন তার মন ভেঙে যায়। সে মনে মনে খুবই দুঃখ পায়। এ বাবা, আমি ফেল করলাম কিভাবে? এবার যদি পাপিয়া পাশ করে তাহলে আমার মান সম্মান একটুও থাকবে না। ভালোই হয়েছে দুজনে মিলে একসঙ্গে রেজাল্ট দেখিনি, হয়তো ও আমাকে ফেল করতে দেখে খুবই মজা করত। এক কাজ করি, ও তো ঘুমাচ্ছে, ওর রেজাল্টটা আমি আগে দেখে নিই। এই ভেবে মহুয়া পাপিয়ার রেজাল্টটিও দেখে, কিন্তু সে দেখে পাপিয়াও ফেল করেছে। এটা দেখে সে খুব খুশি হয়, কারণ পাপিয়া পাশ করলে হয়তো লোকের কাছ থেকে নানান কথা শুনতে হতো তাকে। মহুয়া খুশি হয়ে পাপিয়াদের বাড়িতে যায় এবং সে দেখে পাপিয়া তখনও ঘুমাচ্ছে। আরে পাপিয়া, তুই এখনো ঘুমাচ্ছিস? তোর আজকে এত ঘুম পাচ্ছে কেন বলতো? আজকে আমাদের রেজাল্ট আউট হয়েছে, তুই কি ভুলে গেছিস? ও হ্যাঁ, রেজাল্ট আউট, তাই তো। তুই রেজাল্ট দেখেছিস? আমরা পাস করেছি তো। চল পার্টি করি। চল চল, আজকে সারা রাত জেগে পার্টি করতে হবে, তাই একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এই, তুই এত খুশি হোস না, আস্তে কথা বল। কাকিমা জানতে পারলে আমাদের দুজনকেই ঝাঁটাপেটা করবে। আর শোন, আমরা দুজনের কেউই পাস করিনি। এবছরটা আমাদের ভালোভাবে পড়তে হবে, আর ফাঁকি মারলে চলবে না, বুঝেছিস? মহুয়ার কথা শুনে পাপিয়ারও মন খারাপ হয়ে যায়। তারা দুজনে মনের দুঃখে বেশ কিছুক্ষণ কান্নাকাটি করতে থাকে। সেদিনই তারা দুজন পরের বছরের পরীক্ষার জন্য প্রতিদিনের পড়াশোনার রুটিন তৈরি করে ফেলে। তারা প্রতিদিন একই সঙ্গে পড়তে বসবে বলে শপথ করে। মহুয়া তার দেওয়া কথা অনুযায়ী প্রতিদিনই সকাল সকাল পাপিয়ার বাড়িতে আসতো এবং তাকে বিছানা থেকে তুলে বাড়ির সমস্ত কাজ মেটানোর পর তারা দুজনে মিলে পড়তে বসতো। এমনই একদিন, দূর বাবা, সকাল থেকে কতবার ফোন করছি, এই মেয়েটা কি একবারও ফোন তুলতে পারছে না। এখন দেখছি আমারই দোষ, রোজ রোজ ওকে ডেকে ডেকে ঘুম থেকে তোলাটাই আমার ভুল হয়। একে তো ঘুম থেকে তোলা, তার উপরে ওর বাড়ির সব কাজ করতে হয়। আমাকে যেন ওর বাড়ির চাকর পেয়েছে। যা তো, আজকে থেকে আমি ওর বাড়িতেই যাব না। মহুয়া রাগ করে সেদিন পাপিয়াদের বাড়িতে যায় না। সেদিন পাপিয়ার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়। সে ঘুম থেকে উঠে মহুয়াকে দেখতে না পেয়ে খুব রেগে যায়। কি হলো, আজকে এই মেয়েটা এলো না কেন? ওর কি মাঝে মধ্যে মাথায় ভূত চাপে? ও না, আমারই ভাবতে ভুল হচ্ছে। আমার মনে হচ্ছে ও আমার থেকে বেশি নাম্বার পাওয়ার জন্য আলাদা করে পড়াশোনা করতে চাইছে। ও নিজেকে কি ভেবেছে ও আলাদা করে পড়বে? আমাকে আগেই বলে দিতে পারতো। দাঁড়া, কোনটা সত্যি কোনটা মিথ্যে কলেজে গেলেই বোঝা যাবে। পাপিয়া কলেজে গিয়ে দেখে মহুয়া চঞ্চলের সঙ্গে লাইব্রেরিতে বসে আছে। ও, তাহলে ও এখানে এসে পড়া শুরু করেছে আর চঞ্চলের সঙ্গেও মিশছে, তাই হয়তো মহুয়া আমার থেকে আলাদা হতে চাইছে। দাঁড়া, আমি ওদের কাছে গিয়ে লুকিয়ে লুকিয়ে শুনি ওরা কি বলছে, তাহলেই বোঝা যাবে। কিছুক্ষণ পর, চঞ্চল, এত কথা তো হয়ে গেল, তা তুমি আমাকে এখানে ডাকলে কেন সেটা তো বললে না? আরে বলছি, বলার জন্যই তো ডেকেছি। আসলে না, আমি তোমাকে খুব ভালোবাসি, আর এটা অনেকদিন ধরেই বলবো ভাবছিলাম। তুমি সত্যি বলছো চঞ্চল? তুমি আমাকে লাইক করো? হ্যাঁ হ্যাঁ, ও সত্যি বলছে। আর মহুয়া, বাবা, তোর কীর্তি দেখে তো আমার হাততালি দিতে ইচ্ছা করছে। সত্যি, আমি তো ভেবেছিলাম তুই আলাদা পড়াশোনা করার জন্য এখানে এসেছিস, কিন্তু এখানে এসে তো আলাদাই সিন চলছে। এখানে তো ডেটিং হচ্ছে। দেখ পাপিয়া, তুই আমায় ভুল ভাবিস না। তুই যেটা ভাবছিস সেটা কিন্তু নয়। চঞ্চলকে প্রথম থেকে আমার ভালো লাগে, আর ওকে আমি ভালোবাসি। তা ভালোবাস না, আমাকে লুকিয়ে লুকিয়ে করার কি দরকার ছিল? ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুই সবকিছুই আমার সঙ্গে শেয়ার করেছিস, আর আজকে ছি, তোকে আমার বেস্ট ফ্রেন্ড বলতেও ঘৃণা হচ্ছে। তুই চুপ কর, তুই এমন ভাবে বলছিস কেন? তুই আমাকে কত বন্ধু ভাবিস। বলতে চাইলে তো আমিও অনেক কথা বলতে পারি। তোর বাড়ির কাজ করতে পারলেই ভালো, আর না করলেই খারাপ। আসল কথাটা বল না, কেন এত অজুহাত দেখাচ্ছিস? এভাবে সেদিন তাদের দুই বেস্ট ফ্রেন্ডের মধ্যে খুব ঝামেলা হয়। তারা একে অপরের সঙ্গে কথা বলাও বন্ধ করে দেয়। তারা প্রিয় বন্ধু থেকে দুজনে দুজনের শত্রু হয়ে ওঠে। এমনকি তারা একে অপরের মুখ দেখতেও পছন্দ করত না। চঞ্চল এগুলো সবটাই জানতো, তাই সে একদিন মনে মনে ভাবে, হে ঈশ্বর, এদের কিভাবে আবারও একসঙ্গে করব কি জানি। এরা যেভাবে দুজন দুজনের শত্রু হয়ে গেছে, আমার তো দেখেই ভয় লাগছে।
না, এভাবে হবে না, এদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। চঞ্চল অনেকদিন ধরেই বিভিন্ন প্রচেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই সে সফল হতে পারে না। এমনই একদিন চঞ্চল লক্ষ্য করে সে যখন কলেজেরই মেয়ে সায়নীর সঙ্গে কথা বলছিল তখন পাপিয়া তাকে ফলো করছিল এবং লুকিয়ে লুকিয়ে তাদের দেখছিল। তখনই চঞ্চল মনে মনে একটা বুদ্ধি এঁটে ফেলে এবং কথা ঘুরিয়ে দিয়ে বলে, ওহ সায়নী, তুমিও না আমার ভালোবাসাকে কবে যে অ্যাকসেপ্ট করবে কি জানি। আমি সত্যি সত্যি তোমাকে ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। চঞ্চল, এ তুমি কি বলছো? আমি তোমাকে দাদার চোখে দেখি, আর আমি যতদূর জানি তুমি তো মহুয়াকে ভালোবাসো। ধুর, তুমি মহুয়ার কথা বলে পুরো মুডটাই নষ্ট করে দিলে। মহুয়ার সঙ্গে আমার কবেই ব্রেকআপ হয়ে গেছে, আর ওর সঙ্গে আমার ততটা রিলেশনও ছিল না। আর ও একটা 3rd ক্লাস মেয়ে। ওসব বাদ দাও। এই, তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো তো, বলো না। এতক্ষণ পাপিয়া পাশ থেকেই এগুলো শুনছিল, কিন্তু চঞ্চলের এরকম উল্টোপাল্টা কথা শুনে পাপিয়া খুব রেগে যায় এবং সে সেখানে এসে বলে, এই চঞ্চল, তুমি কি বললে? মহুয়া বাজে 3rd ক্লাস, আর ওর সঙ্গে তোমার কখনোই রিলেশন ছিল না, তাই তো? এক্সকিউজ মি, তুমি কি আমাদের কথা শুনছিলে নাকি? আর হ্যাঁ, যদি এটাই শুনে থাকো যে ওকে বাজে বলেছি 3rd ক্লাস, তোমার কি করার আছে করে নাও। আর শোনো, তুমি ওকে কিভাবেই বা বলবে? তুমি আমার নামে বেশি কিছু বললেও বিশ্বাসও করবে না। পাপিয়া সেখান থেকে ছুটতে ছুটতে মহুয়ার কাছে আসে এবং চঞ্চলের বিষয়ে সমস্ত কথা তাকে বলতে থাকে। কিছুক্ষণ পর তারা দেখে চঞ্চলও সেখানে চলে এসেছে। দেখ মহুয়া, এই সেই চঞ্চল যে তোর বিষয়ে উল্টোপাল্টা কথা বলছিল। আমার তো তখন রাগ হচ্ছিল, ভাবছিলাম ওকে মেরেই আসি, কিন্তু এ তোর কাছে দোষ করেছে, তাই শাস্তি দেওয়ার অধিকার একমাত্র তোরই আছে। কি শাস্তি? পাপিয়া, তুমিও না এখনো বোকা আছো। আসলে আমি ঠিকই করেছি, কিন্তু ভুল পথে। এভাবেই চঞ্চল সেদিন সত্যিটা বলতে থাকে। আসলে চঞ্চল জেনে শুনে পাপিয়ার সামনে মহুয়ার বদনাম করছিল, কারণ সে জানতো তারা দুজন দুজনের যতই শত্রু হোক না কেন, তাদের মধ্যে ভালোবাসার টান এখনো আছে। তাই অন্য কেউ তাদের ক্ষতি করতে চাইলে তারা কেউই ছেড়ে কথা বলবে না। তাই চঞ্চল সেদিন তাদের দুজনকে কথা বলানোর জন্যই সায়নীকে এভাবে বলেছিল। চঞ্চল সেখানে সায়নীকেও নিয়ে এসে সেটা প্রমাণ করে দেয়। এগুলো শুনে পাপিয়া ও মহুয়া দুই বন্ধুই তাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য ক্ষমা চায়। তারা চঞ্চলকে ধন্যবাদ জানায়। এভাবেই তারা দুজনে আবার ভালো বন্ধু হয়ে ওঠে।